শিক্ষার্থী বৃন্দরা নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা। আজকে আমরা 1 ঘন্টা আগে ক্লাস শুরু করেছি। তো আজকে যে টপিক সেটা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আজকে তোমরা জানতে পারবা। লাস্ট ক্লাসগুলোতে তোমরা যেভাবে অসাধারণ পারফরমেন্স দেখাইছো তার ব্যতিক্রম আজকে হবে না আশা করি। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা শুরুর দিকে একটু সাধারণ জ্ঞান টাইপের কোশ্চেন জেনে নিব যে বৃত্ত কি জিনিস। অনেক ছোটবেলা থেকে আমরা বৃত্ত নিয়ে পড়াশোনা করছি। তো দেখো যে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত, মানে পথটা কিন্তু বৃত্ত। কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে, আর নির্দিষ্ট বিন্দুকে আমরা কেন্দ্র বলি। এটা আমরা সবাই জানি, তো আমরা আজকে একটু বলে যাচ্ছি যাতে আমাদের পরের যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো বুঝতে যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। চিত্রটা দেখো, ও বৃত্তের কেন্দ্র, ও এ, ও বি, ও সি এগুলো হচ্ছে রেডিয়াস আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের জ্যা এবং ব্যাস দেখো, এ বি এবং এসি এই দুটোকেই কিন্তু আমরা বলতে পারি জ্যা। কিন্তু এসি হচ্ছে সর্বোচ্চ সাইজের জ্যা, এর থেকে বড় জ্যা এখানে আঁকানো সম্ভব না। অথবা যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে তাকে বলে ব্যাস। তাহলে আমরা কিন্তু খুবই ভালো মতো ব্যাস এবং জ্যা এই নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এরপর আসো বৃত্তচাপ। এই বৃত্তচাপ নিয়ে অনেকেই কনফিউশনে থাকে যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। চিত্রে এ ও বি দুইটি বিন্দুর মাঝে বৃত্তের অংশগুলো লক্ষ্য করি। দেখা যায় দুইটি অংশের একটি অংশ ছোট, অন্যটি তুলনামূলকভাবে বড়। তুলনামূলকভাবে বড়, দ্যাট মিনস এই দুটোর মধ্যে যদি তুলনা করি তাহলে বড়। ছোট অংশটিকে উপচাপ, বড় অংশটিকে অধিচাপ বলে। এটা একটু মনে রাখবা। উপচাপ মানে ছোটটা আর অধিচাপ মানে বড়টা। চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই যে এটা ছোট আর এই পাশেটা হচ্ছে বড়, তাহলে এই বড়টার নাম হচ্ছে তোমার অধিচাপ। এটাকে যদি একটু আলাদা করে দেখাই, দেখো দুইটা আলাদা করলাম, আলাদা করার পরে যে চেহারা, তো আমরা মনে রাখতে পারবো উপচাপ এবং অধিচাপ কি জিনিস। আর সবাই অবশ্যই বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবে, অরিজিনাল ক্যালকুলেটর ইয়ার তোর অবশ্যই। এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, এরপরে দেখো আমরা যাচ্ছি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি জিনিস? বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। সামনে পড়াশোনা করার সময় আমাদের এই সমস্ত ওয়ার্ড কিন্তু আমাদের কাজে লাগবে, এই জন্যই এটা দেখানো। এখন চিত্রটা দেখো, তাহলে এসি এবং বিসি দুটি জ্যা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, সেটা সি। তাহলে এসিবি একটি কোণ সৃষ্টি হলো, সেই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণও একে বলা হয়। আচ্ছা, এরপর আসো কেন্দ্রস্থ কোণ। একবারে তাহলে আমরা একইভাবে বলতে পারি যে একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, এবং কোন বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তার দণ্ডায়মান বলা হয়। তাহলে এবি চাপের উপর ও বিন্দুতে যে কোণ তার নাম হচ্ছে এ ও বি, একে আমরা কেন্দ্রস্থ কোণ বলতে পারি। এ পি বি চাপের উপর দণ্ডায়মান, এটাও বলতে পারি। চিত্রে এ পি বি একটি উপচাপ, কারণ কি সাইজ ছোট। তো বৃত্তের কোন উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলতে এরূপ কোণকে বোঝায় শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত।
তো যার বাহুদার ওই চাপের প্রান্তবিন্দু দুটি দিয়ে যায়। কিন্তু ঘটনা যখন অর্ধবৃত্তস্থ হয় তখন কিন্তু এই কোণটা একটু অন্যরকম দেখে, দেখো বিওসি, তখন এই কোণটাকে আমরা বলবো এক সরল কোণ। তখন এক সরল কোণ হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ যেটা বিএসি এটা কিন্তু সমকোণ। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো এমন চতুর্ভুজ যার চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত। এই সকল চতুর্ভুজের বিশেষ কিছু ধর্ম রয়েছে, এগুলো আমরা সামনে দেখতে পাবো। দেখো, এই চতুর্ভুজ এ বি সি ডি এর বৃত্তের ভিতরে অবস্থিত এবং এটার সাইজ ডিফারেন্ট হতে পারে, একেই অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। এরপর আসো বৃত্তের ছেদক এবং স্পর্শক। আচ্ছা দেখো, প্রথম যে চিত্রটা সেখানে একটি রেখা এবং একটি বৃত্ত, তাদের মধ্যে দেখা হয় নাই। তারপরেরটার মধ্যে দেখো দেখা হয়েছে দুটো বিন্দুতে, এ বিন্দু আর বি বিন্দু। তারপরের চিত্রে শুধু একটা বিন্দুতে দেখা হয়েছে। তাহলে ঘটনাটা কিন্তু এই দুটোর বাইরে কোনো ঘটনা, এই তিনটার বাইরে কোনো ঘটনা ঘটতে পারে না। যে আয়তা বৃত্তের উপর দিয়ে যেতে পারে অথবা বাইরে দিয়ে যেতে পারে। উপর দিয়ে যাওয়ার জন্য কিন্তু আবার একটু বোঝার ব্যাপার আছে। একটা হলে একটা বিন্দুতে টাচ করে যেতে পারে, আবার একদম বৃত্তের ভিতর দিয়ে যেতে পারে। তাহলে এদেরকে কি বলে আমরা দেখতে চাই। সমতলে একটি বৃত্ত একটি সরল রেখার সর্বাধিক দুইটি ছেদবিন্দু থাকতে পারে। সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরল রেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়। এই যে ছেদক, তার মানে দুই বিন্দু। যদি একটি এবং কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে স্পর্শক বলা হয়। তার মানে এই হচ্ছে তোমার স্পর্শক। তাহলে আমরা কিন্তু স্পর্শক এবং ছেদকের মধ্যে একটি পার্থক্য ভালো মতো বুঝতে পারলাম এবং এটা আমরা মনে রাখবো সবাই। আচ্ছা, এখন আসলে সাধারণ স্পর্শক। সাধারণ কথাটা শুনলেই কিন্তু আমরা বুঝি যে কমন একটা ব্যাপার আছে। তো এটা আমরা কতগুলো চিত্র আগে দেখবো। দেখো, এই যে একটা চিত্র, এখানে বৃত্তে একটা স্পর্শক, তার মানে এই স্পর্শকটাকে আমরা একটা নাম দিতে পারি। এখানেও দেখো যে দুটো বৃত্তের একটা স্পর্শক, কিন্তু দেখতে অন্যরকম। আচ্ছা, এরপর আমরা আরো একটা দেখলাম, একই ঘটনা দুটো বৃত্তকে স্পর্শ করছে কিন্তু বাট দেখতে অন্যরকম। এই ক্ষেত্রেও তাই। তো একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা যে প্রথম চিত্র যেটা ক নম্বর, সেখানে দেখো স্পর্শ একই পাশে দুটি বৃত্ত, আর খ নাম্বার স্পর্শকের দুই পাশে দুটি বৃত্ত, মানে কেন্দ্র দুই পাশে। সিমিলারলি গ নাম্বারের সাথে ক নাম্বারে মিল আছে, একই পাশে বৃত্ত। এই দুটো একরকম, আবার এই দুটো একরকম বলতে পারি যে বিপরীত পাশে। তো এখন এদেরকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটাকে যদি আমরা একটু চিন্তা করি। সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে থাকে। তাহলে আমার বাম পাশের চিত্রগুলো সরল সাধারণ স্পর্শক। সিমিলারলি ডান দিকে যে চিত্রগুলো আছে সেটাকে তাহলে নাম দেব কি, তির্যক সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পাশে থাকে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম বৃত্ত সম্পর্কিত। এখন আমরা শুরুতে এমসিকিউ করতে যাব। তোমাদের কাছে অবশ্যই বই, খাতা, কলম এবং এই ক্যালকুলেটর অবশ্যই আছে, তো সেটা বের করো সবাই। এইখান থেকে শুরু। এইটা তোমরা এখন তোমাদের কাছে বের করবা। তো আমাদের এইখান থেকেই অঙ্কগুলো শুরু হবে বৃত্ত সম্পর্কিত। সবাই এখান থেকে দেখতে থাকো।
জাস্ট এক নজর দেখে যাবা যেটা যেটা বললাম। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সব। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করো। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, আশা করি আমরা যে সাধারণ নিয়মগুলো সেগুলো তোমরা অবশ্যই জানো। এখন আমরা আমাদের যন্ত্রপাতি নিয়ে, ক্যালকুলেটর নিয়ে একেবারে যেখান থেকে স্টার্ট হবে প্রবলেম নাম্বার 1, এইখানে চলে যাও খাতা কলম নিয়ে। আশা করি তোমরা অনেক সুন্দর উত্তর দিবা আজকেও। দেখো যে চিত্রটা, সেটা হলো একটা বৃত্ত দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট। এ বি এবং এসি দুটি যে দুটি সমান, ও এ সি কোণ সমান সমান 30 ডিগ্রি হলে সাইন ও এ সি সমান সমান কত? ধরো এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, সাইন ও এ বি সমান সমান কত? তো এই উত্তরটা তোমরা দেখি কে কে শুরুতেই পাঠাও। আজকে শুরু থেকে তোমরা ওয়েট করছো দেখতে পেলাম। শুরুতে জাস্ট একটু গল্প ছিল সার্কেল সম্বন্ধে, সেটা আমরা শোনাই নিলাম। তো এখন এখান থেকে শুরু হবে ভালো মতো। ও এ বি কোণ, সাইন ও এ বি সমান সমান হট, এই কোণটা সমান সমান কত? এটা আমরা একটু দেখতে চাই। তোমরা অবশ্যই দেখছো এখানে একটা জিনিস দেওয়া আছে, এ বি আর এসি যে দুটি সমান, আর ও এ সি এই কোণটা হচ্ছে 30। খুবই দ্রুত আমরা একটু দেখতে চাই। শৌখিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, এ শৌখিন অলরেডি উত্তর পাঠিয়ে দিয়েছ। থ্যাংক ইউ উত্তর পাঠানোর জন্য। তাড়াতাড়ি আর কেউ দেখি পাঠায় কিনা, আর আমরা একটু চেক করি যে তোমার ঠিক আছে কিনা। দেখো তো এই দিকে তাকাও সবাই। এ বি এবং এ সি এই দুটো সমান, ও বি এবং ও সি বৃত্তের ব্যাসার্ধ, আর ও এর সাধারণ বাহু। তাহলে কিন্তু আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল ও এ বি সর্বসম ট্রায়াঙ্গেল ও এ সি। এখন যদি সর্বসম হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, ওই কোণটাও 30, তো সাইন 30 মানে হাফ। থ্যাংক ইউ শৌখিন, তুমি তোমার ধারাবাহিকতা ধরে রাখছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা পরেরটায় যাই। দেখো প্রথমে খুবই সুন্দর করে ফিগারটা দেখবা সার্কেলের, যে এখানে এ বি মনে করে একটা ব্যাস দিলাম,
এ বি ডি কোণ 30 আর বি এ সি কোণ সমান থিটা। কোশ্চেন হলো চিত্রে এসি জ্যা আর বিডি জ্যা সমান হলে cos থিটা সমান সমান কত? এইটাও জানতে চাই, দেখি কে তাড়াতাড়ি আমাদের উত্তরগুলো পাঠাতে পারে। তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটরটা আছে। দেখো, দেখছো? শৌখিন, পরের উত্তরটা পাঠাও। আর আশা করি সবার কাছেই এই যে এইটা থাকার কথা, এইটা সবাই নিজেদের কাছে রাখো। হুম, দেখি কার কার উত্তরটা হয়। শৌখিন √3/2। তো আমরা একটু দেখি ঠিক আছে কিনা। তো এইখানে যে জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো একটা ব্যাসের প্রান্তবিন্দু থেকে যদি আমরা দুটি সমান জ্যা দুই দিকে আঁকি তাহলে তারা অবশ্যই সমান্তরাল হবে। তো সমান্তরাল হইলেই এই কোণ আর এই কোণ সমান, তাহলে থিটাও সমান সমান 30°। তাহলে cos 30° মান √3/2। সাব্বাস শৌখিন, সাব্বাস। তোমার উত্তর কিন্তু সবগুলোই আশা করি মিস হচ্ছে না একটাও। থ্যাংক ইউ এই গুড পারফরমেন্সের জন্য, খুব সুন্দর পারফরমেন্স। তো আমরা পরের কোশ্চেনে যাই। সেম টাইপের কোশ্চেন, দেখি এটা আরো তাড়াতাড়ি পারা উচিত। দেখো, চিত্রে থিটা সমান সমান 30 আর বিডি প্যারালাল এসি। এসি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে বিডি কত? এটা কিন্তু কিভাবে করব তা অর্ধেক প্রায় আমি 2 নাম্বার কোশ্চেনে বলে দিলাম। তো আমি খুবই দ্রুত তোমাদের কাছ থেকে উত্তরটা আশা করছি, খুবই দ্রুত। হঠাৎ করে ত্রিকোণমিতির ফর্মুলা ভুলে গেলে ক্যালকুলেটরে চাপ দাও, সঙ্গে সঙ্গে অ্যান্সার বের হয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখি কি অবস্থা। 3-এর বি। শৌখিন আবার উত্তর পাঠিয়েছে 3-এর বি। তো আমরা টেস্ট করে দেখি, অবশ্যই 3-এর বি, কারণ কিছুক্ষণ আগে আমরা বলছি যদি সমান্তরাল হয় আর একটা এবি এর প্রান্ত বিন্দু থেকে স্টার্ট করে তাহলে অবশ্যই তারা সমান হবে। তাহলে এটা যদি 12 হয় এটা অবশ্যই 12। থ্যাংক ইউ শৌখিন। চার নাম্বার কোশ্চেন দেখো। তো 4 নাম্বার কোশ্চেনে কোন বৃত্তের 1/4 চাপ কেন্দ্রে কি পরিমাণ কোণ সৃষ্টি করে? তার মানে টোটাল কেন্দ্রে থাকে তোমার 360°। তাহলে টোটাল যদি 360 থাকে 4/1 টোটাল 360 ডিভাইডেড বাই 4, 90। এটা বলা যায় খুবই সহজ। তো এটা আমি সরাসরি করে দিলাম। তো এর পরেরটা আমি তোমাদেরকে কাছে জানতে চাইবো। দেখো তো, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ বা পূরক কোণ? এটা দ্রুত জানাও। অন্তর্লিখিত, তাহলে বৃত্তে অন্তর্লিখিত কি জিনিস কিছুক্ষণ আগে আমরা বলছি, আমরা উত্তরটা দেখতে চাই। 4-এর এ।
5 নাম্বার দরকার, শৌখিন 5 নাম্বার দরকার, 5 নাম্বারটা পাঠাও। 5 এর ডি, দেখি 5 এর ডি কিনা। পূরক কোণ হয় নাই, তো যেহেতু হয় নাই তো অন্তর্লিখিত কোণ জিনিসটা কি সেটা হয়তো একটু ভুলে গেছো, তো সেটাকে আমরা যদি তোমাদের একটু দেখায় দেই সুন্দর করে, দেখো খুবই সুন্দর করে আমরা সেই জিনিস একটু দেখাই। দেখো আমরা বৃত্ত আঁকলাম। এখন যদি তোমাকে অধিচাপ, অধিচাপ মানেই কিন্তু বড়, তাহলে বড় একটা চাপ ধরো উপরের পার্টটা, ভিতরে যে কোণ সৃষ্টি করবে সেটা দেখতে কেমন একদম সারা জীবনের জন্য দেখো, যাতে আর কোনোদিন ভুল না হয়। বৃত্তে অন্তর্লিখিত, এই যে, তার মানে সরি, এই পাশের এই এই যে এইদিকে কিন্তু চাপটা ছিল, এই এই হলো চাপ, অধিচাপ। অন্তর্লিখিত মানে হচ্ছে যে ওই চাপটা ওই যে এ বিন্দু আর বি বিন্দু সেই চাপের উপরে যে কোণ সৃষ্টি করবে, সে যেখানেই দাও তুমি, দেখো আমি এই সি বিন্দুতে দিলাম, তুমি অন্য একটা বিন্দুতে দিতে পারো, ওই দিকে দিতে হবে। এইটা অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। তো আশা করি আর কোনোদিন ভুল হবে না। যারা যারা লাইনে আছো আশা করি একদম সুন্দরভাবে চিত্র সহ তোমরা দেখতে পাইলা। হ্যাঁ শৌখিন, ঠিক করে নাও, একটা ভুল কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা আমরা এর পরেরটায় যাই। এটা আরো ইম্পর্টেন্ট, এটা আরো অনেক ইম্পর্টেন্ট। দেখো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত, এখানে আমি আরো সুন্দর করে একটু বলে দেই। ও হচ্ছে কেন্দ্র, এ বি এডি এরা হচ্ছে জ্যা, বিসিও জ্যা, সিডিও জ্যা। এই উত্তরটা আশা করছি সঠিক হওয়া উচিত, এবং এটা পারা মানেই আমাদের অবস্থা অনেক ভালো। আমি দেখাই দিব। দেখো তাহলে আমি এটা দেখাই দিচ্ছি, আর ওরা করতেও থাক। আচ্ছা আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল। তাহলে এখন বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি, ভালো মতো শুনো, কেন্দ্রস্থ কোণ বিওডি সমান সমান পরিধিস্থ কোণের ডাবল হবে, তাহলে 2 ইন্টু বিএডি। এই স্টেটমেন্টটা কিন্তু আমরা জানি। তাহলে এখন বিওডি এটা সমান দেওয়া আছে তোমার 108 ডিগ্রি, 2 ইন্টু বিএডি কে আমরা সংক্ষেপে এ বললাম। তো দেয়ারফর এ সমান সমান, এ সমান সমান তুমি তোমার মতো করে করো, সমস্যা নাই। আর যেহেতু যন্ত্র আছে একটু হেল্প আমরা নিতে পারি, বা 54, দেখো 54। আচ্ছা এই 54 ডিগ্রি আমরা পাইলাম হচ্ছে এ কোণ। এখন এদিকে তাকাও, যে আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স। সেই এক্স আমরা সমান সমান কত ডিগ্রি সেটা একটু বের করার চেষ্টা করো, দেখি আমরা পারি কিনা। বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এঁকে দিছিলাম, আমি আরেকবার শৌখিনের কাছে দেখে আসি
সে অলরেডি 6 এর সি উত্তর পাঠিয়ে দিচ্ছে। তো আমরা দেখি শৌখিন এবার ঠিক আছে কিনা। তাহলে এই যে 54 ডিগ্রি সে যেটা বের করলো এক্স এর মান, সেটা আসলে ঠিক আছে নাকি দেখো। তাহলে আমরা জানি বৃত্তস্থ যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180। তাহলে এ কোণ প্লাস এক্স কোণ সমান সমান 180। তাহলে এক্স সমান সমান 180 মাইনাস 54। খুবই মনোযোগ দিয়ে দেখো, মানে আমাদেরকে আর একটু পড়াশোনা করতে হবে। এই যে 126 ডিগ্রি, এই হলো আমার উত্তর। তো আমরা আশা করি খুব ভালো মতো বুঝতে পারছি। আমরা পরেরটায় যাচ্ছি, 7 নাম্বার। আগেরটা যা হইলো ঠিক করে নাও। এখন 7 নম্বরে দেখো যে পাশের চিত্রে হাফ ইসিডি কোণ সমান সমান কত ডিগ্রি। এই কোণটার মান আমাদের বের করতে দিছে, এই কোণটা। তো এটাও নিজেদের করা উচিত। দেখি, একটা না হলে তো শৌখিনের ভালো লাগবে না, ঠিক আছে। আশা করি এইটা পারা উচিত, আগের জ্ঞান দিয়ে আমাদের এইটা পারা উচিত। কিছুক্ষণ আগে যা শিখলাম সেই জ্ঞান দিয়ে কিন্তু তোমার এটা অবশ্যই তোমার পারার কথা। পাঠাও। দেখো আমরা যেহেতু সময় লাগছে একটু, আমরা সামনের দিকে যাই। তো আমরা এখানে বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান সমান 180। কিছুক্ষণ আগে শিখলাম এ মানে 80 ডিগ্রি আর বিসিডি সমান সমান 180। দেয়ারফর বিসিডি সমান সমান 100। এখন আমরা জানি যে এই জিনিসটা দেখো যে বিসিডি প্লাস ইসিডি এক সরল কোণ স্ট্রেট অ্যাঙ্গেল 180। তাহলে এখন এখান থেকে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে এটা বের করতে পারলাম যে বিসিডি 100 ডিগ্রি বের করছি। তাহলে 180 থেকে তোমার মাইনাস করো 100, 80, এই তোমার 80। তো আশা করি আমরা এই দুটো প্রবলেম সেম টাইপের ছিল, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় নাই। তো আমরা পরের কোশ্চেনে যাইতে চাই। এইটা আমি অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করছি যে তোমরা এটা পারবাই। একটু টাইম দিতে চাই, হাইস্ট 30 থেকে 40 সেকেন্ড অ্যান্সারটা বলার জন্য অথবা পাঠানোর জন্য। পাঠানোর জন্য সময় লাগতে পারে। দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এদের একটির ব্যাস 8 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে? দেখি, পাঠানোর চেষ্টা করো। ছোট অঙ্ক। আগেরটা সি নাম্বার সহ পাঠাবা উত্তর, শুধু সিডি না, কত নাম্বারের উত্তর সেই নাম্বারটা সহ পাঠাবা। নাম্বারটা সহ পাঠালে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা দেখো, এখানেও কিন্তু তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো যে দুটো বৃত্ত যখন একটা আর একটাকে বহিস্থভাবে টাচ করে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে R1 একটা দেওয়া আছে 4 আর একটা দেওয়া আছে 8 হচ্ছে তোমার ব্যাসার্ধ 4, দেয়ারফর 8, এই যে 8। খুবই সুন্দর। আচ্ছা, এরপর আমরা পরেরটায় যাই।
দেখো এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি সমান সমান কত ডিগ্রি? মোটামুটি আইডিয়া করে একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, বিওসি যেহেতু পরিকেন্দ্র, তাহলে অবশ্যই এটার পাশে মনে মনে একটা বৃত্ত আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা জানি তাহলে এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি আর পরিধিস্থ কোণ বিএসি। তাহলে এখন আমার পরিধিস্থ কোণটা কিন্তু আমরা জানি, যেহেতু সমবাহু ত্রিভুজটি সমবাহু, সবাই যেহেতু ত্রিভুজটি সমবাহু তাহলে প্রত্যেকটি কোণই কিন্তু তোমার 60 ডিগ্রি, তাহলে এই কোণ অবশ্যই 60 ডিগ্রি। আর তুমি জানো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি সেই চাপের উপর পরিধিস্থ কোণ বিএসি তার ডাবলের সমান। তার মানে এই যে 2 ইন্টু 60 ডিগ্রি 120 ডিগ্রি, এই যে তোমার সেই 120 ডিগ্রি, মানে অনেক সহজ, কিন্তু মানে বলা যায় অনেক সহজ। আচ্ছা, এই যে আর একটা চিত্র, এবি ও এসি রেখাদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক। ভালো মতো দেখো, বৃত্তের কেন্দ্র ও বিএসি কোণ সমান সমান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 60 ডিগ্রি। তো উত্তর চাই বি ও সি কোণের মান কত? আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই যে একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360। এই আইডিয়াটা তোমার এখন কাজে লাগবে, এই আইডিয়াটা কাজে লাগানোর চেষ্টা করো, চেষ্টা করলে আমরা এটা বের করতে পারবো। তো আমরা আরেকবার একটু দেখে আসতে চাই কি অবস্থা, আমাদের কি অবস্থায় আছি আমরা। হ্যাঁ, শৌখিন লাইনে আছে, রনিতা সরকার, সেও আমাদের সাথে আছে, আর অনেকে আছে। সে নাম্বার 8 এর উত্তর কি সেটা, আচ্ছা অসুবিধা নাই, তোমার ঠিক আছে। 8 নাম্বার সহ উত্তর পাঠাও রনিতা সরকার, তুমি তোমার স্কুলের নামটা পাঠাও, আমরা যেমন অনেকের নামই জানি, যেহেতু তোমাকে আমরা আজকে দেখতে পাচ্ছি, স্কুলের নামটা পাঠাও। আর 9 ডি, তো 9 ডি তে দেখি কি আছে, 10 এর মধ্যে আছি আমরা। হ্যাঁ, 9 ডি ঠিক আছে। এখন 10 এর উত্তরটা দাও সবাই, 10 এর উত্তর দেখো, উত্তর পাঠাও। নাম বলবো অবশ্যই, আমি একটু বলে দেই, সেটা হলো যে ওবি হচ্ছে এবি স্পর্শকের উপর লম্ব। তোমরা সবাই জানো যে কেন্দ্র থেকে কোনো স্পর্শকের স্পর্শ বিন্দুতে যদি যোগ করি বা দাগ দেই, যেটা অঙ্কন করি, দূরত্বটা সেটা সর্বদা লম্ব দূরত্ব। তাহলে এইটা হলো তোমার 90, এইটাও 90। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে অ্যাঙ্গেল ও বি এ সমান 90, অ্যাঙ্গেল ও সি এ সমান 90। তাহলে এই দুটো যদি 90 হয় তাহলে ওই দুটো 90 হবে, 90 না 180 হবে। তাহলে বিওসি প্লাস 60 এরা অবশ্যই 180 ডিগ্রি। তো এখন তো আমাদের আর কোনো কনফিউশন থাকলো না, একদম ক্লিয়ার। 180 মাইনাস 60, দেখো 120, অবশ্যই 120 এখানে আছে। তো আমি চাই যে তোমরা আমার আগে এই অঙ্কগুলো করে অ্যান্সার পাঠাবা। 10 এর সি শৌখিন, অবশ্যই সে আমার আগে পাঠিয়ে দিয়েছে, তাকে অনেক 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 ধন্যবাদ। আর এদিকে অংশগ্রহণ করছে রনিতা সরকার, আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, থ্যাংক ইউ তোমাকে বগুড়া থেকে অংশগ্রহণ করার জন্য। তো উত্তরগুলো পাঠাও তাড়াতাড়ি, ভালো লাগবে এবং নিজের প্র্যাকটিসও হবে, ঠিক আছে?
দেখো আমরা চলে গেলাম তার পরেরটায়। আচ্ছা, এই পরেরটার উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো পিবি এবং পি এ দুইটি স্পর্শক। আমি 2x+3 এবং x+4 আর ও এ সমান সমান x+2 লিখলাম। পি এ ও কোণ, অনেক সময় কোশ্চেনে এক্সট্রা কিছু দেওয়া থাকতে পারে, সেটা কোনো কাজে নাও লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, কিছুক্ষণ আগেই তো আমরা শিখলাম পিএও সর্বদা 90 ডিগ্রি হবে। এটা অঙ্ক করার জন্য আর দরকার নাই, সর্বদা 90। পরেরটায় যাও, আমাকে বলছে এক্স এর মান কত। এক্স এর মান কত, আমরা তো জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। তাই যদি হয় তাহলে এই জিনিস অবশ্যই সমান হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, 1। কত সহজ, এই হলো 1। এর পরেরটার উত্তর তোমরা বের করে দিবা। পিবি সমান সমান কত। অনেক সহজ, কিন্তু তারপরে আমি এখান থেকে ওই তোমাদের ওইদিকে যেতে যেতে যেন উত্তরটা আসে। পিবি সমান সমান কত, দেখি। হ্যাঁ, শৌখিনের ওই উত্তরটা ঠিক আছে, কিন্তু আমরা এখন তার পরেরটার উত্তর চাচ্ছি। তারপরেরটা 5 নাইম ইফতেখার তাসনিম। তাসনিমের স্কুলের নামটা পাঠাও। নাইম ইফতেখার তাসনিম, সে এখন এই মুহূর্তে সঠিক উত্তর দিয়েছে। তো তার স্কুলের নামটা আমরা জানতে চাই। স্কুলের নামটা তোমরা অবশ্যই পাঠাবা এখন। দেখো এই উত্তর ঠিক আছে, কারণ এক্স এর মান 1 যদি হয় 2 × 1 + 3 অতএব 5, সো দ্যাট 100% রাইট। এই মুহূর্তে যেটা আমি দেখাবো, এই উত্তরটা এখন কে আগে পাঠাতে পারে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে এর কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত। এটা আমি করে দিব, আগেরগুলো তো সহজ ছিল তাও করে দিলাম, এটা অবশ্যই করে দিব। দেখো তো, দেখি, এটার উত্তর অবশ্যই চাই তোমাদের কাছ থেকে। রনিতার উত্তরও ঠিক হয়েছে, আগেরটা 5। আর আমাদের রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে নাইম ইফতেখার তাসনিম, থ্যাংক ইউ তোমাকে। তো আমরা লাস্ট যে কোশ্চেনটা দিলাম সেই কোশ্চেনের উত্তরটা চাচ্ছি। রনিতা নাম্বার দিয়ে উত্তরটা পাঠাইলে ভালো হয়, কারণ অনেক সময় দুটো প্রশ্নের উত্তর একই রকম থাকে, আগেরটা এবং পরেরটা, তখন আমি বুঝতে পারবো না তুমি কোন উত্তরটা পাঠাইলা। আমরা ওয়েট করছি কে এই উত্তরটা পাঠাবে, অথবা রনিতা সরকার নাম্বার পাঠা, কত নাম্বার উত্তর পাঠাইছো। আমরা কিন্তু এই মুহূর্তে 14 নাম্বারে আছি, 14।
তো যাই হোক, উত্তর তোমরা পাঠাতে থাকো, আমরা সবার নামই ঘোষণা করব। তো আমি একটু বলে দেই। ধরো একটা সার্কেল আঁকলাম, এই আমাদের জানা আছে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য যদি 24 হয়, তাহলে এটা অবশ্যই 12, আর ব্যাসার্ধটা হচ্ছে 13, আর লম্ব দূরত্ব মনে করো জানি না। তাহলে পিথাগোরাস ইউজ করে আমরা বলতে পারি না 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, আমরা ডাইরেক্ট পিথাগোরাস ইউজ করে দিলাম। তো এখন আমরা সরাসরি যদি কোনো কারণে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, তখন আমরা এইভাবে দেখব। দেখো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার রুট ওভার অ্যান্সার 5। তো যারা যারা 5 পাঠাইছো তাদেরকে থ্যাংক ইউ। এরপরেও আমরা নাম বলবো তোমাদের। তো আপাতত আমরা সামনের দিকে আগাইতে থাকি। দেখো, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এটা কাটা কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, তাহলে যেহেতু চাকা গোলাকার বৃত্তের সাথে কানেক্টেড, তাহলে প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে আমরা 1 সেকেন্ডে কত, ওই কিক নিয়মের মতো বলতে পারি। 1 মিনিট মানে কি 60 সেকেন্ডে ঘুরে 90 বার, 1 সেকেন্ডে ঘুরে কি 90/60, কাটলাম, থাকলো কি 3/2 বার ঘুরে। তাহলে একবার একটা চাকা যখন একবার ঘুরে, তাহলে অবশ্যই ফুল একটা সার্কেল ঘুরে আসে। তাহলে কেন্দ্রে মোট কোণ আছে 360, তাহলে একবারে যদি 360 হয়, তাহলে এতবার 360। তো আমরা দেখি কত আসে। দেখো 3/2 ইন্টু 360, 540 ডিগ্রি। তার মানে আমাদের কিন্তু কোনো টাইমই লাগছে না। তো আমরা এর পরেরটায় যাচ্ছি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বের জ্যায়ের দৈর্ঘ্য কত? একই রকম একটা কিন্তু কিছুক্ষণ আগে করলাম। তাহলে এইবার ব্যাসার্ধ দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, তার মানে ঘটনাটা কিন্তু সে আগেরটাই সেম। তাহলে এবার এটা 5 দেওয়া আছে আর এটা 13 দেওয়া আছে। তাহলে এই অর্ধেকটা জ্যায়ের দৈর্ঘ্য চাই। তাহলে প্রথমে অর্ধেক নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। একদম সহজ। দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট ওভার অ্যান্সার অর্ধেক, ডাবল চাই, আর পুরোটা দরকার 24। প্রথমটাই অ্যান্সার। তো আশা করি আমাদের কোনো অসুবিধা হয় নাই। তো তোমরা অবশ্যই নিজের উত্তর পাঠাবে, কিন্তু আমি নাম বলবো লাস্টে। এবার খুবই মনোযোগ দিয়ে দেখো, পি কিউ এবং আর এস দুইটি জ্যা ও বৃত্তের কেন্দ্র, পিএস এবং আর কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি পি কিউ এর ও এন লম্ব, ও এন সমান 4 সেন্টিমিটার এটা দেওয়া আছে, পি এম সমান কত? আচ্ছা, পি কিউ দেওয়া আছে 8 সেন্টিমিটার। সবাই মনোযোগ দাও। আমরা জানি কেন্দ্র থেকে ধরো কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকি, এম এন যেহেতু লম্ব, তাহলে অবশ্যই জ্যাকে 2 ভাগে ভাগ করছে, তাহলে টোটাল দৈর্ঘ্য 8 হয়, তাহলে অর্ধেক কত হবে? পিএম 4 সেন্টিমিটার। অনেক সহজ। আচ্ছা, একইভাবে এম এন পারপেন্ডিকুলার পি কিউ, আর পি কিউ সমান 10 সেন্টিমিটার।
ও এম সমান সমান 4 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে একটা জিনিস দেখো, ও এম এটা দেওয়া আছে 4, আর পি কিউ যদি 10 হয় তাহলে এটা অবশ্যই 5। তাহলে ও এম পি সমকোণী ত্রিভুজ ও এম পি। আবার সে পিথাগোরাস, তো পিথাগোরাস থেকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, ওপি তো ব্যাসার্ধ, ব্যাসার্ধর চেহারা যতই খারাপ হোক তাহলে আমরা বলতে পারি না ওপি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার 4 স্কোয়ার, যা খুশি তাই আসুক ওটাই অ্যান্সার। তো 5 স্কোয়ার যোগ 4 স্কোয়ার 41, কিন্তু রুট ওভার 41। দেখো 4.6 সামথিং। তো যাই হোক, এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই, সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা যদি এটাকে ভুল লিখি তাও আমাদের কোনো অসুবিধা নাই, আর যদি কারেকশন করে দেই তাতেও কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? তার মানে বিভিন্ন ভাবে এটা হতে পারে। তো নয় কোশ্চেনে ভুল থাকার কারণে ফ্রি নাম্বার পাবো, আর কোশ্চেনে ভুল ধরাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এটাও কিন্তু আমরা অনেক সময় সাহস পাই না, কিন্তু আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট 6.4 আসছে, রুট ওভার 41 এইখানে নাই, তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় থাকতে হবে, আদারওয়াইজ অবশ্যই আমরা নাম্বার পাবো। আমরা অঙ্ক শিখছি তো, সো দ্যাট আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা দেখো, এইখানে যে জিনিসটা আছে যে এম এন পারপেন্ডিকুলার দিক একই, তো এটা 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, তাহলে এইদিকে 4 এইদিকে 4। বৃত্তটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলের জন্য কিন্তু আবার ব্যাসার্ধ দরকার। এখন কিন্তু শর্টকাট করে আমরা যদি ব্যাসার্ধটা বের করি, রুট ওভার 4 স্কোয়ার 4 স্কোয়ার, তোমার 2 4 স্কোয়ার মানে 4√2। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, এটা মানে আর, তাহলে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু 4√2 হোল স্কোয়ার। এইবার কিন্তু আমার এটা লাগবেই। দেখো তাহলে আমরা এরকম লিখতে পারি 4√2 হোল স্কোয়ার 32 ইন্টু পাই 32 পাই, তাহলে 100.53। এটা কিন্তু উত্তর আছে, এই যে 100.53, আমাদের কোনো অসুবিধা হয় নাই। এরপরে চলে গেলাম হচ্ছে আমরা 20 নাম্বারে। এখানে টিপি সমান সমান 10 সেন্টিমিটার হলে টিকিউ সমান সমান কত? এই উত্তরটা আবার অনেকক্ষণ পরে আমরা তোমাদের কাছে একটু জানতে চাই। দেখি এই উত্তরটা একটু দাও তো সবাই। টিপি সমান সমান 10 সেন্টিমিটার, পি টি কিউ 30 ডিগ্রি, দেন টি কিউ ইকুয়াল টু হোয়াট? উনিশের ডি। সবাই কিন্তু উত্তর দিয়েছে এবং সবাই আমাদের সাথে আছে এবং সবারই উত্তর হচ্ছে। আমরা এই মুহূর্তে যে কোশ্চেনটা দিচ্ছি তোমাদের জন্য সেই উত্তরটা আমরা চাচ্ছি। হ্যাঁ রনিতা 19-এর ডি। আমরা 20 নাম্বারের উত্তর যাচ্ছি, 20 নাম্বার। সবাই 20 নাম্বার উত্তরটা দাও। 19 নাম্বার উত্তর পারছো, রনিতা পারছো, শৌখিনও পারছো, কিন্তু আমরা এখন 20 নাম্বারের উত্তর চাচ্ছি। এটা সম্ভবত আমাদের লাস্ট এমসিকিউ। এরপর আমরা একটা প্রশ্নের উত্তর দিব। এই উত্তরটা তোমাদের কাছ থেকে সঠিক উত্তর চাই, তাহলে আমরা বুঝবো যে আজকে ক্লাসটা আমাদের তোমাদের জন্য উপকারী, কাজে লাগছে। রনিতা, শৌখিন, নাইম, ইফতেখার, তাসনিম, আরো যারা আছো। নাইম, ইফতেখার, তাসনিম সে উত্তর পাঠাইছে, রনিতাও পাঠাইলো। নাইম, ইফতেখার প্রথমে পাঠাইলো, রনিতা তারপর শৌখিন। দেখি 3 জন উত্তর পাওয়ার পর আমরা সঠিক উত্তরটা বলবো। এই দেখো, নাইম, ইফতেখার, তাসনিম 20-এর ডি, রনিতা সরকার 20-এর ডি। তো আমাদের হ্যাঁ 3 জনে 20-এর ডি। তো সো দ্যাট আমার মনে হয় মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড বলে একটি কথা আছে, সেই অনুসারে এটা সঠিক।
কিন্তু বাট এটা আসলেই সঠিক, কারণ এটা এত দেরি লাগার কথা না, কারণ আমরা আজকে শিখছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদের সমান, সো দ্যাট এটা ক্লিয়ার। ওকে, আমরা এখন এর পরেরটায় চলে যাচ্ছি। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, খুবই দ্রুত। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। সবাই, আমি এটা করে দিব কারণ এটা যদি একটু বড় অঙ্ক। দেখো, আমি রাস্তার প্রস্থ ধরছি এক্স আর ভিতরেরটা ধরছি আর। তাহলে এখন রাস্তা সহ পরিধি কি হবে? ভিতরেরটা হলো 2 পাই আর, আর রাস্তা সহ হবে 2 পাই আর প্লাস এক্স। এইটা সমান সমান 44 মিটার। তার মানে আমাদের কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে 2 পাই আর 2 পাই এক্স 2 পাই আর 44, এটা ক্যান্সেল, দেন এক্স ইকুয়াল টু 44/2 পাই। আমরা এক্স এর মান, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। কত সহজ, এই অঙ্কটাকে কিন্তু আমরা অনেক বড় করে করতে পারি। 44 ডিভাইডেড বাই 7 পয়েন্ট সামথিং। তো যাই হোক, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমরা পরেরটায় চলে গেলাম। দেখো, একটা বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই টেকনিক্যাল। একটি বৃত্তের পরিধি, দ্যাট মিন্স বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, 2 পাই আর সমান সমান 220। তাহলে এখান থেকে আমি 2r এর মান যদি বের করি বা r এর মান বের করতে পারি, পাই দিয়ে ডিভাইড করে দাও। সত্তর পয়েন্ট সামথিং মিটার। এটা কিন্তু ব্যাস, এটাকে আমরা কি বললাম? ব্যাস। এটা কিন্তু ইচ্ছা করলাম এসিও বলতে পারি। আর যেহেতু বর্গক্ষেত্র, ওই বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, দেখো তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 70 পয়েন্ট সামথিং হোল স্কোয়ার, 2x² হোল স্কোয়ার। এটাকে আমরা সরাসরি লিখতে চাই, বাহুর দৈর্ঘ্য মানিত এক্স। তাহলে দেখো, এটাকে আমি স্কোয়ার করে দিলাম, সেটাকে ডিভাইড করব 2 দিয়ে, দেন তাকে আবার রুট ওভার অ্যান্সার। এইগুলো আমাদের কাছে এমসিকিউ। তাহলে এক্স ইকুয়াল টু 49 পয়েন্ট সামথিং মিটার। তো আমাদের কোনো অসুবিধা হয় না বুঝতে। ওকে, আমাদের প্রত্যেক দিনই কিন্তু একটা না একটা হোমওয়ার্ক থাকে, তো আজকেও আমরা সেই ধরনের একটা হোমওয়ার্ক দিব। তার আগে আমরা আরেকটা অঙ্ক করতে চাই। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের পরিধি 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? দ্যাট ইজ এই যে এই কোণটা, অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই কোণটা, এই কোণটার নাম থিটা দিলাম। আর এটা হলো ব্যাসার্ধ, আর এই হলো চাপ, ভিতরের যে কালারিং অংশের ক্ষেত্রফল। ফর্মুলা জানি আমরা, θ/360 পাই আর স্কোয়ার। তাহলে এখানে থিটার মান তো জানি না, বাইর করতে হবে। θ/360 পাই আর স্কোয়ার সমান সমান দেওয়া আছে কত? 77। আর এর মান আবার জানি, আর এর মান ব্যাসার্ধ 21 মিটার। এখান থেকে সরাসরি আমরা অ্যান্সার বের করতে পারবো।
দেখো কত সুন্দরভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারি। আমি প্রথমে 77 ইন্টু 360, এটা করলাম। দেন ডিভাইড করব 21 স্কোয়ার দিয়ে, এই পাইলাম। তাকে ডিভাইড করব পাই দিয়ে, এটা পাওয়া গেল থিটার মান 20.008 ডিগ্রি প্রায়। থিটা সমান সমান 20 প্রায়। তাহলে আমাদের কাছে দেখো এই সমস্ত ক্যালকুলেটর যদি আমাদের থাকে, প্লাস আমরা যদি বুঝি, এগুলা করা আমাদের কাছে কোনোই ব্যাপার না, এগুলা আমাদের কাছে খুবই সহজ। তো সো দ্যাট তোমাদের একটু পড়াশোনা করতে হবে এবং ভালো মতো এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আশা করি সবাই অনেক ভালো মতো পারফরমেন্স ছিল আজকে। এই যে সারানা এবং রমিতা এবং সবাইকে অনেক সুন্দর ভাবে ধন্যবাদ দিতে চাই যে তোমরা একদম পুরা ক্লাস আজকে আমাদের সাথে ছিলা, এবং থ্যাংক ইউ তোমাদেরকে। সর্বশেষ উত্তর পর্যন্ত তোমরা ছিলা। তো আমরা এখন একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। একদম লাস্ট পর্যায়ে। এটা হোমওয়ার্ক থাকলো। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটরের বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। দেখো আসল নকল ক্যালকুলেটর চেনার উপায়, এটা আমরা সবাই নিজেরা ইউজ করছি চেক করার জন্য, প্লাস তোমরাও চেক করবা এবং অন্যদেরকে জানাই দিবা। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট, যেটা খুবই চমকপ্রদ অবস্থায় আছে দেশে এখন, এবং সবাই খুব প্রাণবন্তভাবে অংশগ্রহণ করছে। তোমরাও করবা এবং পুরস্কার জিতে নাও, এবং তোমাদের নামও কিন্তু ওখানে ঘোষণা করা হচ্ছে। আর এই কুপন ইউজ করে নিজেরা ক্যালকুলেটর কিনবা এবং অন্যদেরকে কিনতে বলবা, যাতে 10% ফ্ল্যাট ডিসকাউন্টে পরবর্তী 48 ঘন্টা পাওয়া যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ, যারা একদম সাথে সাথে অঙ্ক করে দিছো, তোমাদেরকে একদম অন্তর থেকে ধন্যবাদ, এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আমরা আজকে শেষ করছি। সর্বশেষ আমরা একটু দেখতে চাই লাস্ট পর্যন্ত। থ্যাংক ইউ। আমি শৌখিন তোমার এই কমেন্টটি সবাইকে দেখাইতে চাই। Now my all doubt about circle geometry has been cleared. Thanks sir. তো আমি অত্যন্ত খুশি হইলাম যে তোমাদের যদি একটু উপকার লাগে, তোমাদের যদি আরো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের উত্তর দিব আমি, এবং তোমরা শুধু জানাও যে এই জিনিসটা বললে ভালো হয়। আরো ডিটেলস আরো অনেক কিছু আমি জানাই দিব। তো এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি। তো যদি তোমাদের যেহেতু ক্লিয়ার হয়েছে, তুমি বললা, আমার নিজেরও খুব ভালো লাগলো। এরপরে শিশির শান্ত, সে বলেছে। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক ভালো থাকবে, এবং নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই।